এই মেয়েটাকে কালো জাদু করা হয়েছে। এই কারণে খারাপ জিনেরা সবসময়ই তাকে হন্ট করে বেড়ায়। একটা দিনও সে শান্তিমতো ঘুমাতে পারে না। তার জীবনের সকল সুখ শান্তি যেন এক কালো জাদুকরের হাতেই বন্দী হয়ে আছে। এই কালো জাদু থেকে মুক্তির সন্ধান করতে করতে এক সময় সে জানতে পারে এর একমাত্র সমাধান হলো তার নিজের জীবন ত্যাগ করা। তখন কি করেছিল মেয়েটা? এর উত্তর খুঁজতেই আজকে আমরা এক্সপ্লেন করব 2023 সালে মুক্তিপ্রাপ্ত তুর্কিশ হরর মুভি হাইলে বীর আইলে কাবুসু। তো চলুন গল্পটা শুরু করা যাক। গল্পটা শুরু হয় 2022 সালের ইস্তাম্বুল শহরে। এই মেয়েটার নাম দামলা। দামলার বান্ধবী তার অতীতের একটা সমস্যা নিয়ে তাকে জিজ্ঞাসা করে। আসলে বেশ অনেক বছর যাবৎ দামলা মানসিকভাবে কিছুটা অসুস্থ রয়েছে। সে প্রায় সময়ই অদ্ভুত কিছু ভ্রম দেখতে পায়, যেগুলোর কোনোটাই বাস্তবে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তাই তার বান্ধবী আজকে তাকে এক ওঝার ঠিকানা দেয়। উনি নাকি এসব সমস্যার সমাধান করতে পারে। এসব শুনে দামলা যখন নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যাচ্ছিল, তখন তার আচরণেই বোঝা যায় তার সাথে ঘটা এই ঘটনাগুলো ধীরে ধীরে তাকে ভেতর থেকে একদম দুর্বল করে ফেলেছে। সেই লিফটে ঢুকে নিজের ফ্লোর সে সেট করে। শুরুতে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ সেই লিফটে সমস্যা হতে শুরু করে। আর কোনো এক সময় এই লিফট বন্ধ হয়ে যায় এবং ইলেকট্রিসিটিও চলে যায়। দামলা ভয়ে ভয়ে নিজের ফোনের ফ্ল্যাশ অন করে। সে খুবই ভয় পেয়ে আছে। হঠাৎ একটা শব্দ পেয়ে যখন ফ্লোরের দিকে তাকায়, তখন সেখানে একটা ভয়ানক চেহারা সে দেখতে পায়। একটা বাচ্চা সেই ভয়ানক দৃষ্টিতে তাকে বারাস নামক একটা গ্রামের কথা বলছে, আর তাকে বলে যে তাকে অবশ্যই সেই গ্রামে যেতে হবে। এতে দামলা এতটাই ভয় পেয়ে যায় যে সে নিজেকে সামলাতে পারে না। আর তখনই হঠাৎ সে বুঝতে পারে এই সব কিছুই আবারও সে ভ্রম দেখছে। লিফটের থেমে যাওয়া আর ইলেকট্রিসিটি চলে যাওয়া, এগুলো শুধুমাত্র সে তার চোখেই দেখেছে। বাস্তবে এমন কিছুই হয়নি। সে ওখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যায় আর নিজের হাজবেন্ডকে সবকিছুই খুলে বলে। এই শহরে তার হাজবেন্ডের সাথেই সে থাকে, তবে দামলার হাজবেন্ড বারবার তাকে একই কথা বলে যেন সে এগুলো নিয়ে চিন্তা না করে। এগুলো তার মনের ভ্রম থেকেই হচ্ছে। যা শুনে দামলা রেগে ওঠে, কারণ সে জানে যে এগুলো তার ভ্রম নয়, এগুলোর পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। তাই এর পরদিনই দামলা তার বান্ধবীর কথা মতো সেই ওঝার ঠিকানায় যায়। যেখানে পৌঁছানোর পর সেই ওঝার কাছে সে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। সে দামলাকে জিজ্ঞাসা করে, ওই বাচ্চাটাকে কি তুমি চেনো? দামলা জানায় যে বাচ্চাটাকে সে চেনে না। তো বাচ্চাটা এমন ভাবে কথা বলছিল যেন বাচ্চাটা তাকে চেনে। তখন লোকটা তাকে বোঝায়, তুমি যতদিন ওদেরকে ভয় পেয়ে দূরে পালাবে, ততদিন ওরা তোমার পিছু করবে। বিশ্বাসের সাথে ভয়কে কখনো গুলিয়ে ফেলো না। তার কথা হলো দামলা যেন ভয় না পেয়ে বোঝার চেষ্টা করে যে তারা আসলে কি চায়। এই বলে সেই ওঝা তার অন্ধ মাকে দামলার দিকে নিয়ে আসতে শুরু করে আর দামলাকে তার বৃদ্ধ মায়ের চোখের দিকে তাকাতে বলে। দামলা কিছুটা সময় এক দৃষ্টিতে তার দিকে তাকাতেই তার চোখের মাঝে অদ্ভুত কিছু পরিবর্তন দেখতে পায়। আর এই ভিত্তিতেই সেই ওঝা কিছুটা বুঝতে পারে যে তার সাথে এগুলো কেন হচ্ছে। তারপর সে জানায় এগুলো সারা জীবনই তার পিছু করবে। যতদিন পর্যন্ত না তাদের শর্ত পূরণ হবে, ততদিন পর্যন্ত তারা লেগেই থাকবে। এটুকু শুনেই সে বাড়ি চলে আসে। তার হাজব্যান্ডকে সবকিছু খুলে বললে তার হাজব্যান্ড এগুলো কিছুই বিশ্বাস করে না, তাই সে তেমন একটা গুরুত্বও দেয় না। দামলার হাজব্যান্ড আগামী এক সপ্তাহের জন্য শহরের বাইরে একটা প্রজেক্টে যাবে, তাই সে দামলাকেও সাথে নিয়ে যেতে চায়, কিন্তু দামলা তাকে নিষেধ করে, কারণ তারও অফিসের কিছু কাজ আছে। রাতের বেলা দামলা আবারও একটা অদ্ভুত স্বপ্ন দেখে, যেখানে সেই ওঝার মাকে এই অদ্ভুত বাচ্চাটা কানে কানে কিছু একটা বলছে। আর হঠাৎ তারা দুজন দামলার দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে। সাথে সাথেই তার ঘুম ভেঙে যায়। দামলা উঠে দেখে সবকিছুই স্বাভাবিক আছে, কিন্তু কিছুতেই তার ঘুম আসছিল না। তাই সে তার ল্যাপটপ বের করে সেই বাচ্চার বলা কথা অনুযায়ী বারাস নামের সেই গ্রামটা খুঁজতে শুরু করে। এমনকি একটা জায়গার খোঁজও সে পেয়ে যায়। পরদিন সকালবেলা তার হাজব্যান্ড তাকে বিদায় জানিয়ে এক সপ্তাহের জন্য কাজের বাইরে চলে যায়। তখনই দামলার মোবাইলে তার বান্ধবীর কল চলে আসে। ওদিক থেকে তার বান্ধবী জানায় গতকাল তার ঠিকানা অনুযায়ী যে ওঝার কাছে সে গিয়েছিল, গত রাতে সেই ওঝার মা
মারা গিয়েছে। আর মারা যাবার পূর্বে সে বলেছে দামলাকে দ্রুত সেখানে যেতে, যেখানে তাকে যেতে বলা হচ্ছে। দামলা তার বান্ধবীকে কিভাবে বা কেন এই বিষয়ে জিজ্ঞাসা করলে তার বান্ধবী তাকে কিছুই বলতে পারে না, কারণ সেই ওঝা তাকে এগুলো বাদে আর কিছুই জানায়নি। এবার দামলা তার ল্যাপটপে আবারও সেই জায়গার লোকেশনটা বের করে বেরিয়ে পড়ে সেই গ্রামের দিকে। তার যেতে যেতে রাত হয়ে যায়। আর গ্রামটা খুবই ঘন একটা জঙ্গলের মাঝখানে ছিল। যেতে যেতে এক সময় সে বারাস গ্রামের সাইনবোর্ডটা খুঁজে পায়। গ্রামে যাওয়ার পর সে প্রথমেই গ্রামের একজনের সাথে কথা বলে নিজের থাকার একটা ব্যবস্থা করে। এই ছেলেটার নাম হুইসেল। এখানে যারা বেড়াতে আসে সে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে। আসলে কোনো এক সময় এই গ্রামে অনেক মানুষের বসতি ছিল, কিন্তু ধীরে ধীরে দারিদ্রতার কারণে তারা সবাই শহরে চলে গিয়েছে। এখন শুধুমাত্র এই গ্রামে 4-5 জন মানুষ থাকে। আর বেশিরভাগ সময় শুধুমাত্র তারাই এই গ্রামে আসে তাদের আত্মীয় স্বজনের কবর এই গ্রামের পাহাড়ে আছে। যাওয়ার আগে দামলাকে একটা বিষয়ে সে সাবধান করে দেয়, যেন দামলা ভুলেও উপরতলায় না যায়। কারণ এই বাড়িতে যারা থাকতো তাদের জিনিসপত্র উপরতলায় রাখা। জিনিসগুলি খুবই পুরাতন, তাই ধরলে নষ্ট হয়ে যেতে পারে, যেটা সে কোনোভাবেই চায় না। কিন্তু তার বলার ধরনে বোঝা যাচ্ছে হয়তোবা এটা একমাত্র কারণ না, এর পেছনে আরো অন্য কোনো কারণ আছে। রাতের বেলা দামলা তার নিষেধ অমান্য করে উপরতলায় চলে যায়। ভিডিওর বাকি অংশে যাওয়ার আগে আপনাদের থেকে ঠিক 30 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি আমাদের আজকের ভিডিও স্পন্সর 1x সম্পর্কে কিছু বলার জন্য। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে 1x পিক নামক একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেব, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি এবং সিরিয়া এ, যেখানে তুমি লাইভ ক্রিকেট, ফুটবল, টেনিস খেলা দেখে সেটা প্রেডিকশন করে টাকা ইনকাম করতে পারবে। এছাড়া তুমি আইফোন, ল্যাপটপ সহ প্রাইজ মানি জিততে পারবে। তুমি বিভিন্ন ধরনের গেম, ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার এন্ড ওভার গেম খেলে 20,000 টাকা পর্যন্ত পেতে পারো। আর সেই জন্য অবশ্যই আমার দেয়া প্রোমো কোড CINEMO3 ব্যবহার করতে হবে, যেটা টাকা তুমি তোমার বিকাশ, ব্যাংক কিংবা ক্রিপ্টো এর মাধ্যমে উঠাতে পারো। যে কোনো সমস্যায় 24/7 কাস্টমার সাপোর্ট তো রয়েছেই। কমেন্টে দেয়া লিঙ্কে গিয়ে আমার প্রোমো কোড CINEMO3 ব্যবহার করো আর অফুরন্ত ক্যাশ প্রাইজ জিতো। এবার চলো ভিডিওতে ফিরে আসা যাক। নিষেধ অমান্য করে উপরতলায় চলে যায়, কারণ সে এখানে এসেছে নিজের সমস্যার সমাধান করতে, তাই তাকে সবকিছুই জানতে হবে। উপরতলায় যাওয়ার পর হুইসেলের কথা অনুযায়ী সে ওখানে কিছু পুরাতন জিনিস দেখতে পায়। খুবই ভয়ে ভয়ে সামনে এগিয়ে ওই জিনিসগুলো সে দেখছিল। ঠিক তখনই তার মোবাইলে কল চলে আসায় দামলা চমকে ওঠে। তার হাজবেন্ড তার খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করেছে। দামলা তাকে জানায় সে তার বান্ধবীর বাড়িতে বেড়াতে এসেছে আর কয়দিন পরই সে তার নিজের বাসায় ফিরে যাবে। দামলা এখানে জিনিসপত্রগুলো দেখে আবারও ফিরে যায় ঘুমানোর জন্য। পুরো গ্রামে তেমন কোনো মানুষ নেই, কিন্তু এই রাতের বেলায় গ্রামের অপর প্রান্তের এক পরিত্যক্ত বাড়িতে বন্দী হয়ে আছে এক রহস্যময় নারী। আর তাকে বন্দী করে রেখেছে তারই নিজের আপন ভাই, কারণ এই নারী কোনো এক সময় কালো জাদুর সাহায্য নিয়ে তার প্রথম স্বামীকে মেরে ফেলেছিল। আর তখনকার সময়ে কালো জাদু ছিল এক জঘন্য অপরাধ, যেখানে এই দোষে যারা দোষী হয় তাদের একমাত্র শাস্তি হয় মৃত্যুদণ্ড। তাই নিজের আপন ভাই হওয়া সত্ত্বেও সে নিজের বোনকে দিনের পর দিন কালো জাদু করার অপরাধে এভাবে শাস্তি দিয়ে আসছে। তার বাকিটা গল্প আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো, দেখতে থাকুন। এইদিকে দামলা উপরতলায় ঘুরে নিচে এসে নিজের রুমে ঘুমানোর চেষ্টা করছিল। তখনই হঠাৎ তার এক অদ্ভুত অনুভূতি শুরু হয়। আর পেছনে ঘুরে তাকাতেই এক অশরীরী পরিবারকে সে দেখতে পায়। পরিবারে যেই বাচ্চাটাও ছিল, যে বাচ্চাটা এতদিন তাকে ভয় দেখিয়ে এসেছে। হ্যাঁ, এটাই সেই বাচ্চার পুরো পরিবার। তারা প্রত্যেকেই দামলাকে কিছু বলতে চায়, কিন্তু দামলা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। দিক বিদিক চিন্তা না করেই গ্রাম থেকে বেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে পালাতে শুরু করে। আর এক প্রান্তে হঠাৎ এক ভয়ানক কাকতাড়ুয়া সে দেখতে পায়। সেটাকে গুরুত্ব না দিয়ে সে আবারও সামনে পালাতে শুরু করে। এবার সে একটা পরিত্যক্ত বাড়ি দেখতে পায়, আর এটাই সেই বাড়ি যেই বাড়িতে সেই রহস্যময় নারীটাকে আটক করে রাখা হয়েছে। দামলা আবারও পালাতে শুরু করে, আর হঠাৎ তার সামনে এক বিভৎস চেহারার এক দানব চলে আসে, যেটা দেখার সাথে সাথেই তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ এতক্ষণ সে স্বপ্ন দেখছিল, কিন্তু স্বপ্নে সে এমন একটা জায়গা দেখেছে যে জায়গাটা সে আগে কখনোই দেখেনি।
পরদিন সকালে যখন উইসেল দামলার খোঁজ নিতে আসে, তখন দামলা তাকে স্বপ্ন দেখার জায়গাটার বিবরণ দেয়। উইসেল তাকে জানায় সত্যি সত্যি গ্রামে এমন একটা জায়গা আছে, আর গ্রামের পেছনের রাস্তা দিয়েই ওই জায়গায় যাওয়া যায়, কিন্তু সেটা খুবই বিপজ্জনক একটা জায়গা। এমনকি কোনো এক সময় সেখানে এক কালো জাদুর বিশাল আস্তানা ছিল, তাই ওখানে যাওয়া তার মোটেই ঠিক হবে না। কিন্তু দামলা তার কথা শোনে না। সে এসেছে নিজের রহস্য ভেদ করার জন্য। সে নিজের গাড়ি নিয়ে ঠিকানা অনুযায়ী সেই জায়গাটাতে পৌঁছে যায়। গিয়ে সে অবাক হয়ে যায়, কারণ জায়গাটা হুবহু তার স্বপ্নের দেখা জায়গাটার মতোই, একটা ফোঁটা পার্থক্য নেই। এমনকি সেই কাকতাড়ুয়াটাও এখানে হুবহু দাঁড়িয়ে আছে। সে নিজের ফোন বের করে ভিডিও রেকর্ড করতে শুরু করে, আর তখনই এক বৃদ্ধ মহিলা তাকে আচমকা ভয় পাইয়ে দেয়। দামলা ফোনের ক্যামেরাটাকে ওই বৃদ্ধার দিকে ঘুরিয়ে রেখেছে, আর বৃদ্ধা মহিলাটা তাকে বলছে সে এখানে কেন এসেছে, এই জায়গাটা মোটেই নিরাপদ না, আর তাকে বারবার এখান থেকে চলে যেতে বলছে। এক সময় দামলা পাশের বাড়িটা থেকে একটা আওয়াজ পেয়ে সেদিকে তাকায়। তারপর ওই বৃদ্ধার দিকে ফেরত তাকাতেই দেখে মহিলাটা অনেক দূর চলে গিয়েছে, যেটা মোটেও স্বাভাবিক কিছু না। দামলা তেমন গুরুত্ব না দিয়ে আবারও ভিডিও রেকর্ড করতে শুরু করে। তারপর হঠাৎ এক ব্যক্তি তার সামনে চলে আসে। এটা হলো সেই ব্যক্তি যে নিজের বোন অর্থাৎ সেই রহস্যময় নারীকে আটকে রেখেছে। লোকটার নাম সিদ্ধার্থ। সে দামলাকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। তখন দামলা তাকে মিথ্যা কথা বলে যে সে নাকি একটা সংবাদ মাধ্যম থেকে এসেছে, সে গ্রাম সম্পর্কে একটু লেখালেখি করতে চায়। সিদ্ধার্থ তখন তাকে সাবধান করে দেয়, জঙ্গলের এই অংশটাতে অনেক বিপদ আছে, এমনিতেই এই গ্রামের বসতি খুবই কম, সে যেন শুধুমাত্র গ্রামের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এরকম সাবধান করে দামলাকে সে পাঠিয়ে দেয়। সেদিন রাতে দামলা নিজের মোবাইলে ভিডিও ফুটেজগুলো দেখছিল, কিন্তু সে খেয়াল করে যখনই সেই বৃদ্ধ মহিলা তাকে সাবধান করছিল, সে নিজের ফোনের ক্যামেরা তার দিকে ধরলেও ফোনের মধ্যে আসলে কিচ্ছু রেকর্ড হয়নি। দেখা যাচ্ছে তার সামনে কেউ নেই, শুধুমাত্র সে খালি ফোনটা একটা খালি জায়গায় ধরে রেখেছে, যেটা তাকে খুবই অবাক করে দেয়। সেই রাতের বেলায় হঠাৎ দামলা উপরতলা থেকে একটা আওয়াজ শুনতে পায়। বিষয়টা যাচাই করতে সে ওই দিকেই যায়, কিন্তু সেখানে দরজা খোলার পর কিছুই সে খুঁজে পায় না, বরং আজকে সে অদ্ভুত একটা ছবি দেখতে পায়। ছবির মধ্যে একটা মেয়ে ছিল, আর মেয়েটা দেখতে হুবহু দামলার মতোই। অবাক হয়ে সে বাকি জিনিসগুলো দেখতে শুরু করে, কিন্তু পরে যখন আবার সেই ছবিটার দিকে তাকায়, যেখানে শুধুমাত্র একটা ভাঙ্গা ফ্রেম রয়েছে, সেখানে কোনো ছবি নেই। তার ভেতরে শুধু ওই ওঝার কথাগুলোই ঘুরছে, যে তাকে বলেছিল নিজের মধ্যের ভয়টাকে বাড়তে দিও না, তুমি যতই ভয় পাবে ততই তারা তোমাকে আঁকড়ে ধরতে শুরু করবে। গভীরে গিয়ে দেখো, দেখার চেষ্টা করো তারা তোমাকে কি বলতে চায়। তাই দামলা এবার মনের ভেতরে সাহস নিয়ে সবকিছু বোঝার চেষ্টা করে। হঠাৎ এক অদৃশ্য হাত তাকে ঘরের ভেতর টেনে নিয়ে যায়, কিন্তু পরের সময় সেটা সম্পূর্ণ গায়েব হয়ে যায়। দামলা তার আশেপাশের সমস্ত জায়গায় সেই অদৃশ্য ছায়ার উপস্থিতি অনুভব করে, কিন্তু কোথাও তাদের দেখা পাওয়া যায় না। সেগুলো তার ঘাড়ের কাছেই রয়েছে, কিন্তু দামলা বুঝতে পারে না। তবে সে সেখানে ওই মৃত পরিবারের একটা ফ্যামিলি ফটো খুঁজে পায়, যেটাকে সে নিজের কাছেই রেখে দেয়। পরদিন সকালে উইসেলকে দামলা এই ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করে। উইসেল নিজে বিশেষ কিছু জানতো না, তবে তার মায়ের কাছে এই ফ্যামিলির গল্প সম্পর্কে সে শুনেছে। এই ফ্যামিলিতে দুই ভাই ছিল, ছোট ভাইয়ের নাম কামাল আর বড় ভাইয়ের নাম হাসান। গ্রামে খুবই সুন্দরী একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল খাদিজা। আর সেই পরিবারের ছোট ছেলে অর্থাৎ কামাল এবং খাদিজা একে অপরকে ভালোবাসতো, কিন্তু সমস্যাটা তখন শুরু হয় যখন তার বড় ভাই হাসান নিজে ওই মেয়েটাকে পছন্দ করতে শুরু করে। সেই গ্রামের একটা ট্র্যাডিশন ছিল যে পরিবারের বড় ছেলের বিয়ে আগে হবে, তাই হাসান তার নিজের ছোট ভাইকে ধোঁকা দিয়ে নিজের বাবার কাছে বলে খাদিজাকেই তার পছন্দ, সে তাকে বিয়ে করতে চায়, যেটা কামালের একদমই সহ্য হয়নি। কামাল নিজের বড় ভাই হাসানকে মন থেকে ঘৃণা করতে শুরু করে, কিন্তু 1 বছরের মাথায় হঠাৎ কিভাবে যেন হাসান মারা যায়, যার কারণে গ্রামের রীতি অনুযায়ী ছোট ভাই কামালের সাথেই খাদিজার বিয়ে হয়ে যায়, যেটা সবসময় তারা দুজন চেয়েছিল, কিন্তু তাদের সংসারও খুব বেশি দিন টিকে থাকতে পারেনি।
শোনা গিয়েছিল কামাল নাকি 2বার খাদিজাকে মারার চেষ্টা করেছিল, যাকে কিনা সব থেকে সে বেশি ভালোবাসতো। একদিন কামাল নিজের ছেলেকেও গলা টিপে দুনিয়া ছাড়া করে ফেলে। তারপর সে নিজেও এই দুনিয়া ছেড়ে চলে যায়। তারপর থেকেই এই গ্রামে একটা অভিশাপ নেমে আসে। একে একে বহু মানুষ এক অদ্ভুত কারণে মারা যেতে শুরু করে, যার কারণে গ্রামের বেশিরভাগ মানুষ ভয় পেয়ে ধীরে ধীরে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। আর এই গ্রামটা হয়ে যায় এক জনশূন্য বসতি। এগুলো শুনে দামলা খুবই অবাক হয়ে যায়, কারণ এই ফ্যামিলি ফটোটাতে যে কয়জন রয়েছে তাদের প্রত্যেককেই যে স্বপ্নের মাঝে দেখেছে, এক ভয়ানক রূপে দেখেছে। এমনকি পরিবারের সেই ছোট সন্তান অনেক দিন যাবৎ তাকে ভয়ে দেখিয়ে আসছে। তাকে এর উত্তর খুঁজে বের করতেই হবে। তার সাথে এই পরিবারের কি সম্পর্ক থাকতে পারে, কেন তারা তার স্বপ্নেই আসছে, তারা তাকে কি বলতে চায়। দামলা আবারও উইসেলকে খাদিজার কথা জিজ্ঞেস করে। তখন উইসেল জানায় খাদিজাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। মানুষের মুখে শোনা যায় কালো জাদু করার কারণে নাকি খাদিজাকে জিনেরা উঠিয়ে নিয়ে গেছে। আর এখানেই বের হয়ে আসে এই রহস্যময় নারীর বিষয়টা। গল্পের প্রথম ধাপ থেকে আমরা যে রহস্যময় নারীটাকে দেখেছি, যাকে তার ভাই কালো জাদু করার অপরাধে বছরের পর বছর পরিত্যক্ত বাড়িতে শাস্তি দিয়ে এসেছে, সেই হলো গল্পের খাদিজা। তবে দামলা এখনো শুধুমাত্র উইসেলের মুখে যা শুনেছে ততটুকুই জানে। এখন শুধুমাত্র উইসেলের মামা অর্থাৎ খাদিজার একমাত্র ভাই সেদাত বেঁচে আছে তার পরিবারের মাঝে। তাই দামলা সেদিন সেদাতের সাথে দেখা করতে যায়। প্রথম দামলার সাথে সে সুন্দরভাবেই কথা বলে, কিন্তু পরে সে যখন খাদিজা সম্পর্কে জানতে চায় তখন সে এ বিষয়ে তাকে মাথা ঘামাতে নিষেধ করে। যে ঘটনা নাকি বহু বছর পুরনো, সবাই সেটা ভুলে গিয়েছে আর তাকে সে এখান থেকে চলে যেতে বলে। তবে সেদাতের ওয়াইফ হয়তোবা দামলাকে কিছু একটা বলতে চায়, শুধু নিজের স্বামীর কারণে সে তার নিজের মুখটা বন্ধ করে রাখে। কিছু না বলেই সে সেখান থেকে চলে যায়। অপরদিকে সেই পরিত্যক্ত বাড়িতে খাদিজা নিজের পরিবারকে বারবার এক ভয়ানক রূপে দেখতে পায়, কারণ সেই কালো জাদুর প্রভাব এখনো বহাল রয়েছে। খাদিজা সবসময় তাদের কাছে ক্ষমা চায়, এবার যেন তারা তাকে মুক্তি দেয়, কিন্তু খাদিজার শাস্তি যেন দিন দিন বেড়েই চলেছে। আজকে শেষবারের মতো সেদাত খাদিজাকে তার পরিবারের কবরের সামনে নিয়ে আসে, যেন শেষবারের মতো তাদের কাছে এসে ক্ষমা চেয়ে নেয়। তার নিজের ভাইও তাকে এতটা ঘৃণা করতে শুরু করেছে, যেখানে সে প্রত্যেকবার তার খোঁজ নিতে আসার সময় সে দোয়া করে যেন সেখানে গিয়ে সে খাদিজাকে মৃত অবস্থায় দেখতে পায়। আর জীবনের এই নির্মমতার সাক্ষী হয়ে খাদিজা নিজেও আর বেঁচে থাকার আগ্রহ পায় না। তার ভাই কিভাবে তাকে এতটা ঘৃণা করতে পারে? খাদিজা এই পর্যন্ত বহুবার তাকে বলেছে যে কালো জাদু সে করেনি, তার প্রথম স্বামীকে কালো জাদু করে মারা হয়েছে, এটা সে জানতো না, ওই কাজটা সে আসলে করেনি। কখনোই সেদাত তার কথা বিশ্বাস করে না। আজকে হঠাৎ খাদিজাকে সেখানে রেখে বাড়ি ফেরার সময় একটা অশরীরী সেদাতের পিছু করে। ভয় পেয়ে সামনে এগোতেই হঠাৎ সেদাত নিজেকে একটা কবরের ভেতর খুঁজে পায়। সে ওখান থেকে নিজেকে বের করার চেষ্টা করে। ঠিক তখনই পেছনে তাকাতেই সে দেখতে পায় এক ভয়ানক দানব তাকে আঁকড়ে ধরতে ছুটে আসছে, আর সাথে সাথেই তার ভ্রম ভেঙে যায়। আসলে সে এতক্ষণ মাটিতে গড়িয়েই ছটফট করছিল, কিন্তু এর অবশ্যই একটা না একটা কারণ আছে। এদিকে সেই রাতেই দামলা ঘুমের মধ্যেই ওপর থেকে একজনের ডাক শুনতে পায়। উপরে যাবার পরেই অদ্ভুতভাবে সে কালো জাদু চর্চা আর অদ্ভুত কিছু দৃশ্য দেখতে পায়, যেগুলোর কারণে তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে সে ওপর থেকে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়। সকাল হলে উইসেল যখন ভেতর থেকে দামলার সারা শব্দ পাচ্ছিল না, তখন সে ভেতরে ঢুকে পড়ে। গিয়ে দেখতে পায় দামলা খুবই অদ্ভুত অবস্থায় আহত হয়ে সিঁড়িতে পড়ে আছে। তাই উইসেল সাথে সাথে তাদের গ্রামের একমাত্র চিকিৎসক সিদাতের স্ত্রী অর্থাৎ ফাতেমাকে ডাক দেয়। ফাতেমা তার চেক আপ করে জানতে পারে তার প্রেশার লো হয়ে গেছে, তাই সে মাথা ঘুরিয়ে নিচে পড়ে গেছে। কিন্তু যখনই সে দামলার হাতে একটা অদ্ভুত দাগ দেখতে পায়, সেটা দেখেই সে ভয় পেয়ে ওঠে। তার সাথে আর একটাও কথা না বলে সে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। এমনকি সে উইসেলকেও কিছু বলে না। সেই রাতেই
কাপড় সেলাই করতে করতে ফাতেমা দেখতে পায় তার হাজবেন্ড অর্থাৎ সিদ্ধার্থ এক ভয়াবহ চেহারা নিয়ে তার সামনে এগিয়ে আসছে, আর তার সাথে খাদিজাও আছে। সে বলছে যে সত্যকে লুকিয়ে রাখে সেও সমান দোষী। এই বলে সিদ্ধার্থ তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে, আর তখনই তার হুঁশ ফিরে আসে। সে বুঝতে পারে সত্যিটা লুকিয়ে রাখা তার মোটেও উচিত হবে না। কিন্তু কি সেই সত্যি? দেখতে থাকুন, সামনে জানতে পারবেন। সেই রাতেই ওইদিকে দামলা নিজেও সেই মৃত পরিবারকে আবারও এক ভয়ানক রূপে দেখতে পায়। তারা দামলার কাছে সাহায্য চায়, কিন্তু দামলা ভয় পেয়ে আছে। এগুলো সে কেন দেখছে সে কিছুই বুঝে উঠতে পারছে না। আর ঠিক তখনই তার দরজায় কে যেন কড়া নাড়তে শুরু করে। দামলা যখন দরজা খুলে তখন সেখানে ফাতেমা তাকে সাবধান করতে শুরু করে যেন সেই গ্রাম ছেড়ে এখনই চলে যায়। এখানে তার থাকাটা মোটেও উচিত হচ্ছে না। দামলা তাকে বারবার জিজ্ঞাসা করে, আপনার আর কিছু বলার থাকলে আপনি বলুন, আমি জানতে চাই। কিন্তু ফাতেমা একটাই কথা বলে যে সে নাকি সবকিছু বলতে পারবে না, কিন্তু তার অবশ্যই এখান থেকে চলে যাওয়াটা উচিত হবে। ঘটনাটা এমন ভাবে পরিবর্তন হয়ে গেছে যে বাকিদের সাথেও ভয়ানক ঘটনা ঘটতে শুরু করেছে। এই হচ্ছে হুইসেলের মা, তার সাথেও ইদানিং বেশ কিছু খারাপ ঘটনা ঘটতে শুরু করেছে। সে ঘুমের মধ্যে সেই কালো জাদুর দৃশ্যগুলো আর খুব বিভৎস চেহারা সে দেখতে পায়। এমনকি তার ছেলে স্বপ্নের মাঝে তার সতীত্ব নিয়ে তাকে প্রশ্ন করে। এগুলো দেখে ঘুম থেকে এসে উঠে পড়ে। যখন সে নিজের ছেলেকে খুঁজতে তার রুমে যায় তখন সেখানে হুইসেলকে মৃত অবস্থায় দেখতে পায়। একটু আগেই তার ছেলের উপর সেই অশরীরীগুলো আক্রমণ করেছিল, যেখানে খুব বাজেভাবে তার মৃত্যু হয়ে গেছে। আর সোজা সে তার ভাইয়ের কাছে চলে যায়। এবার নাকি সে তাকে সত্যটা বলেই ফেলবে। সে যতদিন নিজের মাঝে এই সত্য কথা লুকিয়ে রাখবে ততদিন এই অশরীরীগুলো তাকে শান্তিতে থাকতে দেবে না। সে কাঁদতে কাঁদতে তার ভাইকে বলে আসলে সবকিছুর জন্য সেই দায়ী, তার দোষের কারণেই তার নিজের ছেলেকে সে হারালো। আর এইখানেই বেরিয়ে আসে আসল সত্যটা, যে ফ্যামিলিকে ঘিরে এতদিন এত কিছু হয়েছে সেই ফ্যামিলি সম্পর্কে আমরা আগেই জানতে পেরেছি। হাসান এবং কামাল দুই ভাইয়ের শত্রুতা সম্পর্কে আমরা আগেই জানতে পেরেছি যে কিভাবে তাদের মধ্যে একে অপরের প্রতি ঘৃণা জন্মেছিল। কিন্তু এর আড়ালে ছিল আরও একটা গল্প। একই গ্রামের কামাল এবং খাদিজা যখন একে অপরকে ভালোবাসতো তখন অপরদিকে হানিফা নামের একটা মেয়ের সাথে কামালের বড় ভাই হাসানের সম্পর্ক ছিল। প্রায় সময়টাতেই তাদের মাঝে শারীরিক সম্পর্ক হতো। হাসান হানিফাকে কথা দিয়েছিল যে সে তাকে বিয়ে করবে, কিন্তু পরবর্তীতে নিজের ছোট ভাইয়ের প্রেমিকাকে তার খুবই পছন্দ হয়ে যায়, যার কারণে ছোট ভাইকে ধোঁকা দিয়ে সে খাদিজাকে বিয়ে করে ফেলে। যে বিষয়টা হানিফা কখনোই মেনে নিতে পারেনি। তাছাড়াও কামালের বড় ভাই যেহেতু কামালের প্রিয় মানুষটাকে কেড়ে নিয়েছে, তাই হানিফা কামালের সাথে মিলে হাসানের বিরুদ্ধে এক ঘৃণ্য ষড়যন্ত্র করতে শুরু করে, এক কালো জাদুর ষড়যন্ত্র। তারা দুজনে গ্রামের প্রত্যন্ত এলাকায় একটা বৃদ্ধ লোকের কাছে চলে যায়, যে নাকি কালো জাদুর চর্চা করত। আর এই মহিলাকে দেখেই চিনতে পেরেছেন এটা হলো সেই মহিলা যে দামলাকে সে পরিত্যক্ত গ্রামের সামনে সাবধান করেছিল। আর সেই দিন দামলার ক্যামেরায় তার ভিডিও রেকর্ড হয়নি, কারণ বাস্তবে তার কোনো অস্তিত্বই ছিল না, কারণ সে অনেক আগেই মারা গিয়েছে। হানিফা হাসানের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তাকে মারতে চেয়েছিল, আর কামালও তাকে মারতে চেয়েছিল, কারণ বড় ভাই হয়েও সে তার প্রেমিকাকে বিয়ে করে তাকে ধোঁকা দিয়েছে। আর দ্বিতীয়ত সে মারা গেলে খাদিজার বিয়ে গ্রামের রীতি অনুযায়ী তার সাথেই করানো হবে। কিন্তু সেই কালো জাদুকর বৃদ্ধা তাদেরকে বলে যে কালো জাদুর দুনিয়ায় একটা শর্ত আছে, সেটা হচ্ছে জীবনের বিনিময়ে জীবন লাগে। তাই এই কালো জাদু করার জন্য তাদেরকে একটা শর্ত মানতে হবে, সেটা হলো কালো জাদু হয়ে যাওয়ার পর কামাল এবং খাদিজার প্রথম সন্তানকে সেই জিনেদের উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে, আর না হলে এর পরিণতি হবে ভয়াবহ। আর এখন কামাল নিজের সেই চাওয়া পাওয়া পূরণ করার নেশায় এতটাই পাগল হয়েছিল যে সে এই কাজে রাজি হতেও দ্বিধাবোধ করে না। অর্থাৎ এই কালো জাদুর পেছনে ছিল শুধুমাত্র কামাল আর হানিফা নামের এই মেয়েটা। আর এটা শুনতে পেরে সিদ্ধার্থ তার বোনের ওপর রেগে গিয়ে বারবার জিজ্ঞাসা করতে শুরু করে, কেন তুই এমনটা করলি? কারণ হানিফা নামক সেই মেয়েটা আর কেউ নয়, এটা তারই বোন ছিল। অর্থাৎ কালো জাদুর পেছনে খাদিজার কোনো হাত ছিল না, বরং মূল হাত ছিল
কামাল এবং সিজাতের বোন হানিফার। তারপর ঠিক তেমনটাই হয় যেমনটা তারা চেয়েছিল। ওই কালো জাদুর প্রভাবে 1 বছরের মাথায় হাসান মারা যায়। তারপর গ্রামের রীতি অনুযায়ী হাসানের ছোট ভাই কামালের সাথেই খাদিজার বিয়ে পড়িয়ে দেওয়া হয়। কিন্তু যখন তাদের প্রথম সন্তান হয় তখন কামাল শর্তের কথা একদমই ভুলে গিয়েছিল, যেটা সেই বৃদ্ধা তাকে দিয়েছিল। তবে সময় যেতে শুরু করে আর তাদের সাথে কিছু ভয়ানক ঘটনা প্রতিদিনই ঘটতে শুরু করে। তখনই প্রথম তার মনে হয় সেই শর্তের কথা। তাই পরিস্থিতি যখন একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তখন কামাল সিদ্ধান্ত নেয় সে ওই শর্তটা পূরণ করবে। কিন্তু এতদিনে তার প্রথম সন্তান, তার নিজের ছেলের প্রতি তার মায়া অনেক বেশি বেড়ে গিয়েছিল। তাই কোনোভাবেই সে এই কাজটা করতে পারছিল না। তবে নিজের মনকে সে অনেক সান্ত্বনা দেয় আর সিদ্ধান্ত নেয় যে সে ওই খারাপ জিনেদের নামে নিজের ছেলেকে উৎসর্গ করবে। এক সময় নিজের মনের অজান্তে কখন সে এই কাজ করে ফেলে সে নিজেও বুঝে উঠতে পারে না। কিন্তু কাজটা করার পর সে আর নিজেকে সামলাতে পারেনি যে কিভাবে নিজের হাতে নিজের ছেলেকে এইভাবে দুনিয়া থেকে সরিয়ে দিল। নিজের ছেলেকে হারানোর কষ্ট সহ্য করতে না পেরে সে নিজেকেও সেখানেই উৎসর্গ করে ফেলে। আর ঠিক তখন খাদিজার গর্ভে কামালের আরও এক সন্তান ছিল। খাদিজাকে যখন একসাথে নিজের প্রথম সন্তান আর কামালের এই দুনিয়া থেকে চলে যাওয়ার খবর দেয়া হয় তখন আর সে সেটা সহ্য করতে পারছিল না। একসাথে দুজনকে হারানোর ব্যথা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না, যার কারণে মানসিক এবং শারীরিক ভারসাম্যহীনতায় তার পরের সময়টাতেই দুর্ঘটনাবশত তার দ্বিতীয় সন্তানের জন্ম হয়। আর এটা একটা মেয়ে ছিল, কিন্তু সময়ের অনেক আগে ভূমিষ্ঠ হওয়ার কারণে তার অনেক শারীরিক ত্রুটি ছিল। তার শরীরের বিভিন্ন জায়গায় ফোস্কা পড়তে শুরু করে, এমনকি তার জীবিত থাকার সম্ভাবনাটাও একদম নগণ্য ছিল। এমনকি তারা সন্দেহ করতে শুরু করে হয়তোবা সেই কালো জাদুর প্রভাবেই এমন সন্তান জন্ম নিয়েছে। এই বাচ্চাটাকে তারা মোটেও ভালো চোখে দেখছিল না। তাই একসময় সিদ্ধান্ত নেওয়া হয় বাচ্চাটাকে বিদায় জানানোর সময় হয়ে গেছে, তার জন্য কবর করা হয়, তাকে এখনই চাপা দিয়ে ফেলতে হবে। কিন্তু হানিফা এই পর্যন্ত যে পাপ করেছিল তার দ্বারা এই ঘৃণ্য কাজ করা আর সম্ভব না। তাই সে সকলের চোখের আড়ালে এই সদ্য জন্ম নেওয়া বাচ্চাটাকে সেখান থেকে লুকিয়ে শহরের একটা ফুটপাতে ফেলে দিয়ে আসে, এই ভেবে যে কেউ না কেউ তো অবশ্যই তাকে সেখান থেকে কুড়িয়ে নিয়ে যাবে। আর তার ধারণা মতো ঠিক সেটাই হয়। এটা সিজাতের ওয়াইফ ফাতেমা বুঝতে পেরেছে। এই সমস্ত শর্ত জানতে পেরে এবার সে চুপ থাকবে না, সবাইকে সে সবকিছু জানিয়ে দেবে। আজ পর্যন্ত নিজের বোনকে দোষী মনে করে কতটা কষ্ট সে দিয়ে এসেছে এই সব কিছু সে জানিয়ে দেবে। তখন সিজাত তাকে আটকায়, তার উপর রেগে গিয়ে তাকে জিজ্ঞাসা করে কাকে বলবি তুই। তখন ফাতেমা তাকে জানায় দামলাকে সব কিছু বলবে। এই শুনে সিজাত অবাক হয়ে যায়, জানায় গতবারের ঘটনা সম্পর্কে। সে যখন দামলার চেক আপ করতে গিয়েছিল তখন তার হাতে একটা রহস্যময় দাগ সে দেখেছিল, যে দাগটা ছিল খাদিজার সদ্য জন্মে নেওয়া বাচ্চার হাতে। তাছাড়াও দামলার সাথে ঘটায় ঘটনাগুলো কেন তার সাথে কানেক্টেড বুঝতেই পারছেন। এই দামলাই হলো খাদিজার সেই অসুস্থ সন্তান যাকে শহরের ফুটপাতে ফেলে আসা হয়েছিল। সিজাত ছিল রাগী একজন মানুষ। সেখানে আজকে ফাতেমা নিজের সহ্য সীমা পার করে তাকে উল্টাপাল্টা কথা বলা শুরু করে, যেখানে তাকে সে শেষমেশ শয়তান বলে ওঠে। যে নাকি একটা বাচ্চাকে নিয়ে এমন পরিকল্পনা করতে পারে সে শয়তান ছাড়া আর কিছুই নয়। যার কারণে সে রেগে গিয়ে ফাতেমাকে আটকাতে তার গলা চেপে ধরে। আর এখানেই ফাতেমা তার হাতে ছটফট করতে করতে মারা যায়। আসলে কিছু আনুষাঙ্গিক ঘটনায় সে কালো জাদুর প্রভাব এই গ্রাম থেকে কিছুটা কমে গেলেও দামলার ফিরে আসাতে সেটা আবারও প্রখর হয়ে উঠেছে। আর এখন সত্যটা বের হওয়ার সাথে সাথে সেই সকলেই এখন মারা যাবে যারা এই ঘটনায় জড়িত ছিল। আর অপরদিকে দামলা আজকে রাতেও যখন উপরতলায় যায় এবার সেই সমস্ত ঘটনা তার সামনে পরিষ্কার হতে শুরু করে, যেগুলো আমরা এতক্ষণ জানতে পারলাম। উপরতলায় এই দৃশ্যগুলোই সে দেখতে শুরু করে, এতদিন যেগুলো তার সম্পূর্ণ অজানা ছিল। সেই বাচ্চার জন্ম হওয়ার পর সবাই তাকে কোলে নিয়ে দামলাকে বলছে এটা তুমি। তাছাড়াও দামলা নিজের অতীতের সকল ঘটনা এখানেই দেখতে পায়। তার চোখের সামনেই সবকিছু ভেসে উঠতে শুরু করে। সে জানতে পারে তার মা অন্য কেউ নয় বরং খাদিজা নিজেই, যাকে নাকি এখন পর্যন্ত সেই পরিত্যক্ত বাড়িটাতে আটকে রাখা হয়েছে।
অপরদিকে হানিফা সমস্ত সত্য স্বীকার করে নিজের ছেলেকে দেখে যেন আঁতকে উঠতে শুরু করেছে। আর হঠাৎ তাকে ছোঁয়ার সাথে সাথেই সে হানিফার উপর আক্রমণ করতে শুরু করে। সেখানে হানিফাও মারা যায়। তাছাড়াও এদিকে ভুলবশত সেদাত ফাতেমাকে মেরে ফেললেও সেই অশরীরীগুলো তাকে বলতে শুরু করে এখনো শর্তটা পূরণ হয়নি। সেদাত দেখতে পায় দামলা কোনো এক অদৃশ্য কাউকে ফলো করে কোথায় যেন যাচ্ছে। আসলে দামলা দেখতে পাচ্ছে যে ওই ছোট্ট বাচ্চাটার কথা অনুযায়ী সে সামনে এগিয়ে যাচ্ছে, কিন্তু সিদাতের চোখে সেখানে কেউ নেই। এক সময় সেই ছোট্ট বাচ্চাটা তাকে জঙ্গলের মাঝখানে ঠিক ওই পরিত্যক্ত বাড়িটার সামনে নিয়ে যায়, যেখানে ওই বাড়িটার ভেতরে ঢুকেই দামলা খাদিজাকে দেখতে পায়। সে এখন সবকিছুই জানে। এতদিন সে জানতো না যে তার মা বাবা কোথায়, সে কোথা থেকে এসেছে, কিন্তু এখন সে জানে এই খাদিজাই হলো তার আসল মা। দামলা খাদিজাকে নিজের হাতের দাগটা দেখায়, যেটা দেখে খাদিজা অবাক হয়ে যায়। তার বিশ্বাস হচ্ছে না এটা কিভাবে সম্ভব। তাই সে দ্রুত তার সেই নবজাতকের কবরের সামনে যায়। সেখানে গিয়ে সে কবর খুঁড়তে শুরু করে এবং বুঝতে পারে এখানে আসলে কিছুই ছিল না। তার সন্তান এতদিন জীবিত ছিল, আর এত বছর পর নিজের হারানো সেই সন্তানকে ফিরে পেয়ে খাদিজা কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে। দামলা নিজেও তার মাকে খুঁজে পেয়ে কিছুটা শান্তি অনুভব করে, কিন্তু এই শান্তি খুব বেশিক্ষণ থাকবে না। দেখতে থাকুন। ঠিক তখনই পেছন থেকে সিদাত এসে দামলাকে দড়ি দিয়ে পেঁচিয়ে ফেলে। খাদিজা তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু এতদিনে সে অনেক বৃদ্ধ হয়ে গেছে। সিদাতকে আটকানোর মতো শক্তি তার একদমই নেই। সিদাতের মুখ থেকে এখানে আরও একটা সত্য বেরিয়ে আসে। আসলে সেই কালো জাদুর শর্ত অনুযায়ী বলা হয়েছিল যে কামাল এবং খাদিজার প্রথম সন্তানকে তাদের উৎসর্গ করতে হবে, আর যেটা সে করেও ছিল। তবে কেন সেই অশরীরীগুলো শর্ত পূরণ হয়নি বলে প্রত্যেকের ক্ষতি করে আসছে, এমন একটা প্রশ্ন বারবার থেকেই যায়। সেখানেই জানা যায় কামাল তার যেই সন্তানকে উৎসর্গ করেছিল সেটা আসলে তার সন্তান ছিলই না, সেটা ছিল তার বড় ভাই হাসানের সন্তান। অর্থাৎ মৃত্যুর আগে হাসান এবং খাদিজার শারীরিক মিলনের ফলে খাদিজার গর্ভে সন্তান এসে গিয়েছিল, যেটা খাদিজা গোপন করেছিল। যার ফলে কামাল মনে করতে শুরু করে যে সেটাই তার প্রথম সন্তান, আর তাকে উৎসর্গ করলেই হয়তোবা কালো জাদুর প্রথম শর্ত পূরণ হবে। কিন্তু আদতে সেটা তার প্রথম সন্তান ছিলই না। তার প্রথম সন্তান ছিল এই দামলা, আর যে এখনো পর্যন্ত জীবিত আছে। তাই কালো জাদুর জিনেদের শর্ত অনুযায়ী তার শর্ত সত্যিই পূরণ হয়নি। সিদাত জেনে গেছে যে দামলাকে উৎসর্গ করলেই সেই কালো জাদুর প্রভাব একদম কেটে যাবে। তাই দামলাকে সিদাত একটা গাছের সাথে ঝুলিয়ে দেয়। দামলা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই সেটা করতে পারে না। আর এক সময় খাদিজার সামনে ছটফট করতে করতে সেখানেই সে দুনিয়া ত্যাগ করে। তবে মারা যাওয়ার আগে সে নিজের অতীত আর সত্যটা জানতে পেরেছে। সিদাত এবার শান্ত হয়, কিন্তু তখনই খাদিজা একটা কুড়াল নিয়ে সেদাতের পেছনে আঘাত করে, আর সেদাতও সেখানেই মারা যায়। অবশেষে খাদিজা একাও আর বেঁচে থাকতে চায় না, তাই সে নিজেও নিজের মেয়েকে কোলে তুলে নিয়ে চিরকালের জন্য গ্রাম থেকে চলে যেতে শুরু করে। আর এই গ্রামের যারা যারা এই কালো জাদুর প্রভাবে মারা গিয়েছিল তাদের প্রত্যেকেই অশরীরী রূপে তাদেরকে বিদায় জানাতে শুরু করে। আর এভাবেই আজকের গল্পটা শেষ হয়ে যায়। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ডান পাশের এই ভিডিওটাও দেখতে পারেন। এটাও আরেকটা ভয়ঙ্কর কালো জাদুর ঘটনা। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। কথা হবে আবার পরের আরেকটা ভিডিওতে।